সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, শুক্রবারের দিন সবাইকে জুমা মুবারক। দর্শক, আমেরিকা ঠিকই ইরানের বেসামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তার ভিতরে বেশ কয়েকটি ব্রিজ, রেল স্টেশন, বিমানবন্দর, এমনকি হাসপাতালের কাছেও হামলা চালিয়েছে। মার্কিন হামলায় গত রাতে অন্তত 8 জন বেসামরিক ইরানি নাগরিক নিহত এবং কয়েকশো আহত হয়েছে। এর জবাবে গতকাল রাতে ইরানও কুয়েত, বাহরাইন, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান এই সমস্ত জায়গায় মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। এর ভিতরে বাহরাইনে মার্কিন সামরিক অবস্থান একদম গুড়িয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে যে ঘাঁটি আগে ছিল না, এইরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে। এদিকে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে সিরিয়ায়। সিরিয়ার আল তানফ এলাকা, ইরাক সীমান্তে, সেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেই জায়গায় হামলা চালিয়েছে ইরান। তার মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্তৃতি কিন্তু আরো বেশি ছড়িয়ে পড়লো। এপাশে ইরাকের প্রতিরোধকারী যোদ্ধারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেছে $1 কোটি, অর্থাৎ তাকে হত্যা করতে পারলে নাকি তারা $1 কোটি পুরস্কার দেবে। অন্যদিকে আরেকটি উদ্বেগজনক খবর আছে। পাকিস্তান নাকি ইরান সরকারকে জানিয়েছে ইরান যদি সৌদি আরবের উপর হামলা করে তাহলে পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে যাবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে কিন্তু অনেক সমীকরণ বদলে যাবে, অনেক ঘটনা পাল্টে যাবে। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাতে পাকিস্তান জড়িয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছিলাম আমি গত 2 দিন আগের একটা ভিডিওতে সম্ভবত। তো সামগ্রিকভাবে যে পরিস্থিতি, তাতে একদম যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই, বরং কঠিন পর্যায়ে গেছে যুদ্ধ। এই অবস্থায় হরমুজ প্রণালী একদমই প্রায় বন্ধ। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই রকমই আভাস দেওয়া হচ্ছে, অন্তত আল জাজিরাতে তাই দেখলাম। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA, যেটা এই IEA, তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এখনই যদি যুদ্ধ না থামানো হয় তাহলে সারা বিশ্বে জ্বালানি নিয়ে উদ্বিগ্ন হওয়ার অবশ্যই কারণ আছে এবং পরিস্থিতি খুবই মারাত্মক অবস্থার দিকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ইরান আমেরিকার মধ্যকারের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের সম্ভাব্য জড়িয়ে পড়ার যে ভাইরাল খবর, এরপরে জ্বালানি পরিস্থিতি, এই সমস্ত সবকিছু নিয়ে এখনকার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আমেরিকা বলেছিল, মার্কিন প্রেসিডেন্ট বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছিলেন যে ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে পারেন। ঠিকই মার্কিন সেনারা গত রাত থেকে সে কাজটা করাই শুরু করেছে। এর আগেও যদিও মার্কিন সেনারা ভেতরে ভেতরে এই কাজটা করছিল। গত রাতে আমেরিকা ইরানের বেশ কয়েকটা ব্রিজের উপর হামলা করেছে এবং ব্রিজের উপর হামলা করার কারণে অন্তত 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। এছাড়া ইরানের অন্তত একটি রেল স্টেশন, বিমানবন্দর এবং গতকাল দিনের বেলায় সম্ভবত ইরানের একটি ক্যান্সার হাসপাতাল, শিশুদের ক্যান্সার হাসপাতাল, সেই হাসপাতালের কাছাকাছি হামলা চালিয়েছে, যার প্রেক্ষাপটে সেই হাসপাতাল থেকে ক্যান্সার রোগীদেরকে অন্য জায়গায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে তাৎক্ষণিকভাবে। আমেরিকা এইভাবে হামলা চালিয়েছে ইরানের উপরে, আমরা খবর থেকে যা দেখতে পাচ্ছি। তুরস্কে নেটো সম্মেলনের পর আমেরিকা যে হামলা শুরু করেছে, এই হামলা থেকে এই পর্যন্ত ইরানের অন্তত 38 জন নিহত এবং 400-র বেশি মানুষ আহত হয়েছে। এর ভিতরে গতকাল ইরান শহরে মার্কিন বাহিনীর হামলায় ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করেছে এবং সেখানে 7 জন ইরানি সেনা শহীদ হয়েছে। গত কয়েকদিন মার্কিন সামরিক বাহিনী যে সমস্ত জায়গায় হামলা চালিয়েছে তার একটা বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকা কতটা অ্যাগ্রেসিভলি হামলা চালাচ্ছে ইরানের উপরে। মানে এখন পুরো মাত্রায় যুদ্ধ চলছে, এখন আর টুকটাক যুদ্ধের পর্যায়ে নেই। আমি নামগুলো বলে আপনারা খেয়াল করুন। ইরানের বন্দর আব্বাস, চবাহার, বুশেহের, আহবাজ, ইরান শাহর, কোনারাক, জাস্ক, সিরিক, কেশম, ইরান শাহর, আবু মুসা দ্বীপ, খার্ক দ্বীপ, গ্রেটার তুম্ব আইল্যান্ড, সিরাজ, খুররমাবাদ, সেমনান, উর্মিয়া এবং হামেদান, এই সমস্ত শহরে, দ্বীপে হামলা চালিয়েছে। এই শহরগুলো প্রায় সবই ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকাতে, উপকূল ভাগ এবং দক্ষিণাঞ্চলীয়
এলাকাতে, দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, এই সমস্ত এলাকায় অবস্থিত। তো গতকাল রাতে যখন ব্রিজে এবং বিমানবন্দরে, রেল স্টেশনে হামলা চালিয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা বাস্তবায়ন করেছেন, এটাই বলা যায়। বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা। এর প্রতিবাদে ইরান দুটো কাজ করেছে। একটা হচ্ছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি, তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি দিয়েছেন। এই চিঠিতে তিনি আমেরিকার হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন আমেরিকা যে এই সমস্ত সেতু, রেল স্টেশন, বিমানবন্দর বা হাসপাতালের ধারে কাছে এইরকম বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, এটা সম্পূর্ণ যুদ্ধ অপরাধ, এই অভিযোগ তিনি করেছেন। আর যে কাজটা ইরান করেছে সেটি হচ্ছে যে সামরিক উপায়ে জবাব দিয়েছে। গতকাল আমেরিকা যেমন বড় রকমের হামলা চালিয়েছে ইরানের বিশাল এরিয়া জুড়ে, তেমনি ইরানও সামরিক উপায়ে পাল্টা জবাব দিয়েছে, প্রচন্ড রকম জবাব দিয়েছে। কুয়েতের মার্কিন ক্ষেপণাস্ত্র ডিপো, হেলিকপ্টারের অবস্থান, অর্থাৎ যেখানে হেলিকপ্টার রাখা, হেলিকপ্টার স্টোরেজ, এরপরে আমেরিকার বেশ কয়েকটা ক্ষেপণাস্ত্র লঞ্চার, এগুলো ধ্বংস হয়েছে। কুয়েতের সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে কয়েকটা। বাহরাইনে ইরান হামলা চালিয়েছে এত বড় যে বাহরাইনের দুটো মার্কিন ঘাঁটি একেবারে মাটির সাথে মিশে গেছে বলে জানা যাচ্ছে। এইভাবে বলা হচ্ছে যে সেখানে আগে ঘাঁটি ছিল কিনা তার বোঝা যাচ্ছে না। ইরান কিন্তু এইরকম কথাই বলেছিল যে আমরা এমন ভাবে হামলা চালাবো যে মধ্যপ্রাচ্যে আগে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না, এইরকম করে দেবো পরিস্থিতি। তো হয়তো ইরান সেইভাবেই করছে। জর্দানে হামলা চালিয়েছে, কাতারে হামলা চালিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানে। এইসব হামলায় অনেকগুলো র্যাডার সিস্টেম, তারপরে নৌবাহিনীর গোয়েন্দা ব্যবস্থা, বিমান বাহিনীর গোয়েন্দা ব্যবস্থা, এই সমস্তগুলো ধ্বংস হয়েছে। বলা হচ্ছে যে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সেনা নিহতের কথা কেন আসছে? বিশেষ করে দুই জায়গায় মার্কিন সেনা নিহতের কথা বলা হচ্ছে। কুয়েতে যে হামলা হয়েছে এই জায়গায় মার্কিন সেনা নিহত হয়েছে কিছু, আর সবচেয়ে বেশি নাকি নিহত হয়েছে সিরিয়ার আল তানফ সামরিক ঘাঁটিতে। আল তানফ হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি, এটা ইরাক এবং সিরিয়ার সীমান্তে অবস্থিত। অর্থাৎ বলা যায় যে পূর্ব সিরিয়া বা সিরিয়ার দক্ষিণ পূর্ব এলাকা হবে আর ইরাকের পশ্চিমাঞ্চল হবে। এই জায়গায় এই হামলাটা হয়েছে, আল তানফ মার্কিন সামরিক ঘাঁটি। এবং এই সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা মোতায়েন ছিল একসময়, এমন রিপোর্ট বের হয়েছিল আরো অনেক আগের কথা। তো এই আল তানফ ঘাঁটিতে ইরান কেন হামলা চালালো? বলা হচ্ছে এই আল তানফ ঘাঁটি থেকে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। তো ব্যাপারটা যদি তাই হয় তাহলে ইরান ডেফিনেটলি হামলার উৎসস্থল খুঁজে বের করেছে যে কোথা থেকে এই হামলা হলো, এবং সেই জায়গায় পাল্টা হামলা চালিয়েছে। বলা হচ্ছে আল তানফ ঘাঁটিতে হামলার কারণে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে। শুধু নিহত না, কয়েকজন আহত হয়েছে, তার মানে হতাহতের ঘটনা ঘটেছে। তো সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের ভেতরে, সেই যুদ্ধ ক্রমেই বড় আকার ধারণ করছে এবং এখন সিরিয়ার আল তানফ ঘাঁটিতে হামলা চালানোর কারণে এই যুদ্ধ কিন্তু আরো আঞ্চলিক পর্যায়ে বৃহত্তর অঙ্গনে ছড়িয়ে পড়লো। এই জায়গা থেকে ইরান আঞ্চলিক দেশগুলোর প্রতি একটা আহ্বান জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি, তিনি বলেছেন এই মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কারণেই নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনীকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায়, প্রত্যাহার করার ব্যবস্থা করা যায়, তাহলেই শুধুমাত্র মধ্যপ্রাচ্যে শান্তি আসবে, স্থিতিশীলতা ফিরে আসবে। এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শান্তি ফিরিয়ে আনা, এমনকি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবুল ফাজল শেকারচি, যিনি ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র, তিনি মধ্যপ্রাচ্যের বা বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সহযোগিতা করার জন্য। আসুন ইরানের সাথে সহযোগিতা করুন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দিই। এদিকে আরেকটি কথা বলি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন এইরকম খুবই উত্তপ্ত, আপনারা বুঝতে পেরেছেন, যুদ্ধ কিন্তু ক্রমে ছড়িয়ে পড়ছে, তখন নানামুখী খবর পাচ্ছি আমরা। একবার আমরা দেখছি ইয়েমেনের সাথে সৌদি আরবের ছোটখাটো সংঘর্ষ, ইয়েমেনের পক্ষ থেকে হুমকি, সৌদি আরবের পক্ষ থেকে হুমকি। আবার গতকাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বক্তব্য দিলেন যে আমরা আর আমেরিকার নিরাপত্তার উপর নির্ভর করব না। আবার এখন শোনা যাচ্ছে
ইরান যদি সৌদি আরবের উপর হামলা চালায় তাহলে পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে পড়বে, এইভাবে নাকি পাকিস্তান সরকার ইরান সরকারকে মেসেজ দিয়েছে। এখন পাকিস্তান হয়তো জড়িয়ে যেতে বাধ্যই, কেন যেহেতু তার সাথে সৌদি আরবের চুক্তি ছিল। কিন্তু পাকিস্তান যদি এই যুদ্ধে কোনো কারণে জড়িয়ে পড়ে তাহলে সে যে একটা সুনাম সুখ্যাতি অর্জন করেছিল ইরান আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতির ব্যাপারে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে কূটনৈতিক উদ্যোগ নিয়ে, সেই সুনাম সুখ্যাতি কিন্তু একদম পুরোপুরি সব ধ্বংস হয়ে যাবে। এটা গেল এক। দুই হচ্ছে, তাহলে পাকিস্তান কি করতে পারে? পাকিস্তান এখানেও কূটনীতির আশ্রয় নিতে পারে, ইরান এবং সৌদি আরবের মধ্যে যে গ্যাপ আছে সে ব্যাপারে দুতিয়ালি করতে পারে, দুই দেশের সঙ্গে কথা বলতে পারে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সে তৎপরতা চালিয়ে আমেরিকাকে ইসলামাবাদ সমঝোতায় ফিরে আনার চেষ্টা করতে পারে। এটাই পাকিস্তানের সবচেয়ে বড় কাজ হবে, এটাই উচিত হবে তাদের। তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে আরো ভয়ঙ্কর ভাবে ভ্রাতৃঘাতী এবং দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ শুরু হবে, সেটা আরো বেশি খারাপ পরিস্থিতি তৈরি করবে। তখন কিন্তু অনেক সমীকরণ বদলে যাবে। এই জায়গায় ইরানকে প্রয়োজনে কূটনৈতিক বার্তা দিক পাকিস্তানের প্রতিনিধি পাঠাক সরকার ইরানে, সৌদি আরবের সাথে আলোচনা করুক, প্রয়োজনে দুই দেশকে নিয়ে বসুক, এভাবে কাজ করুক। কিন্তু পাকিস্তান যদি জড়িয়ে যায় তাহলে সেটা ভয়াবহ খারাপ পরিণতি ডেকে আনবে। এদিকে আরেকটা ছোট্ট খবর বলে আমি শেষ করি, ট্রাম্প প্রসঙ্গ। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেছে $1 কোটি। তারা বলেছে ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যা করতে পারবে তাকে $1 কোটি পুরস্কার দেওয়া হবে, যে বা যারা। এই কথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। এপাশে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটা কথা দাবি করেছিলেন। তিনি বলেছেন যে ইরানের কারাগারে আটক এক বন্দীকে ইরান মুক্তি দিয়েছে এবং তারা আমেরিকার সাথে এখন চুক্তি চাই, তারা আমেরিকার সাথে আলোচনায় বসার জন্য পাগল হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে জবাবে বলা হয়েছে যে এই ধরনের কোনো বন্দীকে মুক্তি দেওয়া হয়নি, একদম সম্পূর্ণ ফলস ক্লেম, মিথ্যা দাবি। এছাড়া ইরানের প্রেস টিভিও একই কথা বলেছে। আমরা জানি না, তবে একটা কথা বলি যে ডোনাল্ড ট্রাম্পের অনেক কথা কিন্তু অসত্য বলে প্রমাণিত হয়। এটা শুধু আমি বলছি না বা ইরানি গণমাধ্যম বলছে না, এটা খোদ মার্কিন গণমাধ্যমও বলে। এমনকি কখনো কখনো মার্কিন গণমাধ্যমে এমন খবরও বের হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহে বা গত 24 ঘন্টায় বা গত 48 ঘন্টায় কয়টা মিথ্যা কথা বলেছেন এবং কি কি মিথ্যা কথা বলেছেন তার ফিরিস্তি দিয়ে খবর প্রকাশ হয়। সিএনএনের মতো গণমাধ্যমে এমন খবর আসে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কি বলছেন? এই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এখন ইরানের সাথে যুদ্ধ করতে এসে এমন গ্যাড়াকলে পড়েছে যে গত বছরের চেয়ে এ বছরের বাজেট প্রায় ডাবল করতে হচ্ছে। $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট চেয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই ব্যাপারে মিট রমনি, একসময় মার্কিন নির্বাচনের দৌড়ে ছিলেন মিট রমনি, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট, আমি আর সামনে প্রেসিডেন্ট নির্বাচন করব না। তার ডোনাল্ড ট্রাম্প যেই কথা বলছেন, যুদ্ধ করে হরমুজ প্রণালী খুলতে হবে, এই জন্য বিশাল বাজেট লাগবে। তিনি বলেছেন আরে ভাই, হরমুজ প্রণালী তো যুদ্ধের আগে খোলা ছিল, তুমি যুদ্ধ করতে গেলে কেন এবং হরমুজ প্রণালী বন্ধ হলো কেন এবং এখন তার জন্য বাজেট দিতে হবে কেন? আমেরিকার জনগণের ট্যাক্সের পয়সা সেখানে কেন খরচ করতে হবে? মিট রমনি বলেছেন, খুব বিখ্যাত মানুষ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এক সময়। তিনি বলেছেন আসলে এই ব্যাপারে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের কি জবাব? সুপ্রিয় দর্শক, এখানেই আলোচনা শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে সামাজিক মাধ্যমে খবর বেরিয়েছে যে পাকিস্তান এই বার্তা দিয়েছে ইরানকে যে সৌদি আরবে যদি ইরান হামলা চালায় তাহলে পাকিস্তান এখানে জড়িয়ে যেতে বাধ্য হবে যুদ্ধে। আপনাদের কি মনে হয় যে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাবে? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পাকিস্তানের সামনে আসলে একটা জটিল অবস্থা। এই অবস্থায় পাকিস্তান আসলে কি করতে পারে, তার কি করা উচিত? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।